অনেক আগে 100 টাকা মূল হয়েছে, এখন ওইটাও মূল হচ্ছে না। ওরা যা সিন্ডিকেটের লোক তো সবাই লেবার টেবার লাগে 10 লাখ টাকা লস হইবে। কোরবানির চামড়া নিয়ে এবারও হতাশা, বিক্রি হচ্ছে পানির দরে। 50 থেকে 100 টাকায়ও কিনতে অনীহা আড়তদারদের। সিন্ডিকেটকে দায়ী করছেন মৌসুমি ব্যবসায়ীরা। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ, সমুদ্র সৈকতে পর্যটকের ঢল, নারী শিশু সহ সব বয়সী মানুষের উচ্ছ্বাস। সারা দেশে এই বিনোদন কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ। ঈদের পরদিনও গ্রামে ছুটছেন রাজধানীবাসী। লঞ্চেও যাত্রীর চাপ, ট্রেনের ভেতরে নেই তিল ধারণের ঠাঁই। ঝুঁকি নিয়ে ছাদে যাত্রা, বাস কাউন্টারেও ভিড়। অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় বিএনপির। ডিসেম্বরের বদলে এপ্রিলে পিছিয়ে দেয়া নিয়ে প্রশ্ন। ভোট নিয়ে কোনো দেশের হস্তক্ষেপ চায় না জামায়াত। এবং কাল যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। রাজার কাছ থেকে নেবেন অ্যাওয়ার্ড। দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝি অবসানে সাক্ষাৎ চান ব্রিটিশ এমপি টিউলিপ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। কোরবানির পশুর চামড়া নিয়ে এবারও হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। পানির দরে কাঁচা চামড়া বিক্রি হচ্ছে সাভারের ট্যানারি ও আশপাশের আড়তে। ঢাকার বাইরে থেকে আসা গরুর প্রতিটি চামড়া বিক্রি হচ্ছে 50 টাকা থেকে 200 টাকায়। এ অবস্থার জন্য সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। তীব্র রোদ আর গরমে পচন ধরতে শুরু করেছে কোরবানির পশুর চামড়ায়, ফেলে দেওয়া হয়েছে আড়তের পাশেই। সরকারি নির্দেশনা উপেক্ষা করে 11 লাখ টাকা লগ্নি করে 10 ট্রাক লবণ ছাড়া কাঁচা চামড়া নিয়ে সাভারের চামড়া শিল্পনগরীতে আসেন সিলেটের মৌসুমি ব্যবসায়ী জামিল হোসেন। প্রতি পিস 300 থেকে 350 টাকা দরে কিনলেও বাধ্য হয়ে 100 থেকে 200 টাকায় ছেড়ে দেন। আমার প্রায় 12 থেকে 13 লক্ষ টাকা শুধু এই চামড়াতেই খরচ হয়েছে। যা বিক্রি করিয়ে আমি পাইছি এগুলাতে আমার শুধুমাত্র এই গাড়ির ভাড়া এগুলাই হচ্ছে, তার চেয়ে বেশি আর কিছু নেই। আমার পুঁজিগুলো শেষ। শুধু জামিল নয়, একই পরিস্থিতিতে পড়েন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা আরেক ব্যবসায়ী আইনউদ্দিন। 1 ট্রাক চামড়া বিক্রি করেন মাত্র 50 টাকা পিস দরে। লবণ তোমার সব কিছু আছে, টাকা পয়সা কিছু আছে, কিন্তু তারা তার মাল লয় না। লাস্টের গাড়ি 50 টাকা, লেবার টেবার লাগে 10 লাখ টাকা লস হইবে। আমরা যে ন্যায্য মূল্যটা পাওয়ার কথা ছিল ওইটার 10 ভাগের আমরা পাই নাই। এদিকে চামড়া আসছে পুরান ঢাকার পোস্তার আড়তগুলোতে। এখানে আকার ভেদে প্রতি পিস গরুর চামড়া কেনা হচ্ছে 500 থেকে 850 টাকায়। চামড়া সংগ্রহে অনভিজ্ঞতা ও সময় মতো লবণ না দেওয়ায় নষ্ট হচ্ছে বলে অভিমত আড়তদারদের। গতকালকে কোরবানি হয়েছে, এটা টাইম মতো আসতে পারে, টাইম মতো লবণ হয়নি দেখে এটা নষ্ট হয়ে গেছে। যে রেট দিছে ওই হিসাবে আমাদের হিসাব যদি বেচা কিনা করতে যাই আমাদের টাকা পয়সা থাকবে না। আড়তদার মালিক সমিতি জানায়, এবারে কোরবানি কম হওয়ায় চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। ভবিষ্যতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে মূল্য নির্ধারণের পরামর্শ তাদের। বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন এরা সমন্বয় করে আবার রেট দিয়ে দেয়। রেট দেওয়ার পর বেসিক্যালি কিন্তু ব্যবসা আমরা করে থাকি, হোল দ্য ইয়ারে চামড়ার ব্যবসা আমরা ট্যানারি মালিকরা করে থাকি। তো এর ভিতরে যদি সমন্বয় না থাকে রেটের এই প্রবলেম তো হবেই। চলতি বছরের জন্য ঢাকায় প্রতি বর্গফুট লবণ দেওয়া চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 60 থেকে 65 টাকা এবং ঢাকার বাইরে 50 থেকে 60 টাকা। আর প্রতি পিস চামড়ার সর্বনিম্ন দাম 1350 টাকা এবং ঢাকার বাইরে নির্ধারণ করা হয়েছে 1150 টাকা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে দামের কারসাজির মুখে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে শত শত কোরবানির পশুর চামড়া। আড়তদাররা 1 পিস চামড়া 100 টাকায়ও কিনছেন না বলে অভিযোগ বিক্রেতাদের। এতে ক্ষতির মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রাস্তার উপর শত শত পিস চামড়া পড়ে থাকার এই চিত্র চট্টগ্রাম নগরের মুরাদপুর আতুরা ডিপো এলাকার আড়তদারদের কাছে বিক্রি করতে না পেরে এইভাবে ফেলে রাখা হয়েছে এসব চামড়া। 250 পিস চামড়া আনছে, ওরা কেউ জিজ্ঞাসা করে না এখন পর্যন্ত। অনেক আগে 100 টাকা মূল হয়েছে, এখন ওইটাও মূল হচ্ছে না। গ্রাম অঞ্চলের পাশাপাশি বিভিন্ন পাড়া মহল্লা থেকে সংগৃহীত চামড়ার দাম হাঁকা হচ্ছে 100 টাকারও কম। কোনো ক্ষেত্রে আড়তদাররা চামড়া না নিয়ে ফিরে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। আমার সব চামড়া নষ্ট হয়ে গেছে। এখন আমি বাড়ি ঘরে দেখতে না, আর মাইছি মারি ফেলি, মাইছি তো তার সহ্য করি আর নিয়ে এখন কি করি তারি তো মরি গে 2 লক্ষ নিয়ে চামড়া আমার এই তাল বেগুন। এসব অভিযোগ মানছেন না আড়তদাররা। সরকার নির্ধারিত দামে চামড়া কিনছে
কিনছেন বলে দাবি তাদের। আমরা 500-700 টাকা 800 টাকা এরকম কিনছি, যতগুলো যে সরকারের যে রেট দিয়েছে আমরা তত এই রেটেই খরিদ করছি। কিন্তু আমার কোনো হেরফের নাই, মানে চামড়ার সাইজের উপর গ্রামগঞ্জ থেকে যে চামড়াগুলো আছে ওগুলো একটা সাইজ ছোটো। এদিকে আড়তদারদের পক্ষ নিয়ে ভোক্তা অধিকার বলছে মৌসুমি ব্যবসায়ীরা দাম বাড়ানোয় চামড়া নষ্ট হচ্ছে। মৌসুমি ব্যবসায়ীদের কিছু মিস্টেকও আছেন, অধিক লাভের আশায় তারা চামড়ায় লবণ না দিয়ে সেই চামড়া এখন একজন ব্যবসায়ী ফেলে রেখেছেন, সেটা আমাদের কাছে কমপ্লেইন এসেছে। চট্টগ্রামের 250-র বেশি আড়ত এবং গুদামে আগামী 15 দিন লবণ দিয়ে এসব চামড়া সংরক্ষণ করা হবে। নষ্ট হচ্ছে শত শত পিস পশুর চামড়া, আর ক্ষতির মুখে পড়ছে গ্রাম অঞ্চল এবং পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহকারী মৌসুমি ব্যবসায়ী এবং এই চামড়ার মূল দাবিদার মাদ্রাসাগুলো। চট্টগ্রামের আতুরা ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। কোরবানির পশু চামড়া বেচাকেনার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর পোস্তায় আছেন সাইফুল ইসলাম, সাভারের চামড়া শিল্প নগরীতে আছেন কাজল আব্দুল্লাহ এবং খুলনার 0 পয়েন্ট এলাকায় আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি শুরুতে যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল, ঠিক 10 মিনিট আগের ঘটনা দিয়ে আমি শুরু করতে চাই, কেননা একজন চামড়া ব্যবসায়ী বা মৌসুমি ব্যবসায়ী পোস্তায় চামড়া এনে তার এমন মন্তব্য ছিল যে চামড়া সরকার ফেলে দিতে বলুক, তাও যেন চামড়ার ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত না হন। কেননা হচ্ছে যে রাজধানীর এই যে পোস্তায় চামড়া নিয়ে এসেছেন, এখন আমরা দেখতে পাচ্ছি গাড়িতে করে চামড়া আসছে বিভিন্ন স্থান থেকে, এখনও আমরা দেখতে পাচ্ছি আসতেছে। তবে তার একটা বিষয় বলি যে আসলে এখানে পোস্তায় চামড়া আনার পরপরই মৌসুমি ব্যবসায়ীরা বা রাজধানীর আশপাশ থেকে যে সমস্ত চামড়া আসতেছে, এখানে একটাই মন্তব্য বা একটাই বক্তব্য শোনা যাচ্ছে যে দাম নেই এবং দাম নেই। যত ব্যবসায়ী এখানে চামড়া আনতেছেন, বড় ধরনের চামড়ার সর্বোচ্চ দাম হাঁকানো হচ্ছে বা দরদাম করা হচ্ছে 500 টাকা, আর ছোট সাইজের যে দাম সেটি হচ্ছে 300 টাকা। আবার ঠিক এখানে আসার আগ মুহূর্তে এখানে যারা এসছেন মৌসুমি ব্যবসায়ীরা, তারা বলছেন যে রাজধানীর বিভিন্ন স্থানে যখন তারা চামড়া নিয়ে আসছেন, তখন সেই স্থানগুলিতেও কিন্তু আসলে দাম বলছেন না, এরকম কিন্তু আমরা অভিযোগ পেয়েছি। তবে এক্ষেত্রে আমরা এখনও দেখতে পাচ্ছি রাজধানীর আশপাশে বা রাজধানীর ভিতরেই যে সমস্ত এলাকাগুলিতে গরু জবাই হয়েছে, সেই পোস্তায় কিন্তু এখনও চামড়া আসছে। আর এই চামড়া আসা মাত্রই যে দরদাম হাঁকানো হচ্ছে, সেই হাঁকানো দরদামের ভিতরেই কিন্তু ন্যায্য দাম পাচ্ছে কিনা সেই প্রশ্নটা কিন্তু সকলেরই রয়ে যায়। এর পাশাপাশি এই চামড়া নেয়ার পরে অনেকেই কিন্তু বিপাকে পড়েছেন, কেননা হচ্ছে যে অধিকাংশ ব্যবসায়ীরা বলছেন যে সরকার যে দাম দিয়েছে সে দামটা আসলে কতটুকু মানছেন সে বিষয়টি কিন্তু প্রশ্ন রয়েই গেছে। তবে রাজধানীর বাইরে আছেন সাভারে আমাদের সহকর্মী কাজল আব্দুল্লাহ, হেমায়েতপুরে যাচ্ছি তার কাছে। হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীতে ঈদের দ্বিতীয় দিন যে অবস্থা আমরা দেখছি সেটি হচ্ছে যে বরাবরের মতো অন্যান্য বছর যে পরিমাণ চামড়া ঈদের দ্বিতীয় দিন এই হেমায়েতপুরে আসতো সেটি কিন্তু অনেকাংশে এবার কম। গত দিন অর্থাৎ ঈদের দিন যে পরিমাণ চামড়া, অর্থাৎ কোনো ট্যানারি যদি 1000 থেকে 1500 চামড়া এরকম সংগ্রহ করতো, সেটি কিন্তু আজকে নেমে এসেছে 100-150, এবং অনেক ট্যানারি কিন্তু তাদের 10 থেকে 12,000 কি 15,000 এরকম লক্ষ্যমাত্রা তাদের পূরণ, অর্থাৎ ঈদের দিন যে পরিমাণ চামড়া কিনেছেন সেটি কিন্তু আজকে আর কিনছেন না। তাদের বক্তব্য হচ্ছে যে তারা মনে করছেন যে লবণজাত প্রক্রিয়ায় অনেকাংশে মান কমার কারণে, কিংবা যে চামড়াগুলো আসবে সেটিও অনেকটা মান কমে যাওয়ার কারণে তারা সংগ্রহ করবেন না। লবণজাত চামড়া 1 সপ্তাহ পরে কিন্তু তারা সংগ্রহ করবেন এমনটি কিন্তু বলছেন। তবে মিশ্র প্রক্রিয়া যে দামের, সেটি চট্টগ্রাম, ঢাকা থেকে শুরু করে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে যে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখছি দাম নেই, সেটি কিন্তু এখানেও রয়েছে। কোনো ট্যানারি মালিক কিংবা সংশ্লিষ্ট যারা আছেন ম্যানেজারি পক্ষ থেকে, তারা কিন্তু বলছেন যে 500, 550, 800 টাকা পর্যন্ত তারা চামড়ার দরে কিনেছেন। আবার অনেক ট্যানারি বলছে যে চামড়ার দর ফল করেছে, অর্থাৎ চামড়ার দর নিম্নমুখী অবস্থায় রয়েছে। সেটির বড় একটি কারণ হচ্ছে, যেটি বরাবরই মনে করা হচ্ছে এবং বরাবরই আমরা দেখছি এই চামড়া শিল্পে, সেটি হচ্ছে লবণজাত চামড়া এবং লবণজাত ছাড়া কাঁচা চামড়া, যেটি চামড়া পশুর শরীর থেকে ছাড়ানোর পরে নিয়ে আসা হয় ট্যানারিতে, সেটির দাম। এই দুটি দামের নির্ধারণ কিন্তু সরকার যেহেতু করে না, একটি দাম শুধু নির্ধারণ করে, সেটি হচ্ছে লবণজাত চামড়া, সেটি বর্গফুট নির্ধারণ করায় এবং কাঁচা চামড়া বর্গফুট নির্ধারণ না করায় মৌসুমি ব্যবসায়ী এবং যারা অরিজিনাল যারা ব্যবসায়ী তাদের মধ্যে একটা দৌরাত্ম্য তৈরি হয়। মৌসুমি ব্যবসায়ীরা বরাবরই মনে করেন
পারেন যে চামড়ার দাম ভালো পাবেন, চামড়ার দাম বেশি নির্ধারণ হয়েছে, কিন্তু সেটি যে সরকার লবণজাত চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছেন সেটি তারা না বুঝে বেশি দামে চামড়া প্রান্তিক পর্যায়ে কিংবা গলি থেকে মহল্লা থেকে পাড়া মহল্লা থেকে চামড়া কিনে নিয়ে আসার ফলে লবণজাত চামড়ার দাম যেটি নির্ধারণ সেই দামে তারা বিক্রি করতে চান এবং সেখানে সংকটটা বেশি সৃষ্টি হয় এবং এর কারণে বলা চলে যে দাম তারা পান না, তখন একটি অন্যরকম পরিবেশ সৃষ্টি হয় এবং চামড়া এবারও অন্যবারের মতো এবারও কিন্তু চামড়া নষ্ট হয়ে গেল এবং অনেক এলাকায় চামড়া কিন্তু ফেলে দিয়ে ব্যবসায়ীরা চলে যাচ্ছেন। তো সেই সংকট মোকাবেলায় আসলে দুটি পর্যায়ে দাম নির্ধারণের দাবি জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। সেটা হচ্ছে কামড়াজাত লবণজাত চামড়া এবং কাঁচা চামড়া দুটির দাম কিন্তু নির্ধারণ করে কিন্তু মাঠ পর্যায়টি যদি সরকার নির্ধারণ করে দেয় তাহলে কিন্তু এই পরিবেশ সৃষ্টি হয় না। তো আমার কাছে এই ছিল সাভারের হেমায়েতপুর শিল্পনগরী থেকে। এখন চলে যাচ্ছি আরেক সহকর্মী তানজিম আহমেদের কাছে। গেল বছরের মতো খুলনায় এবারও চামড়া নিয়ে আসলে হতাশাই প্রকাশ করেছেন বলতে হবে ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা, অর্থাৎ তারা বলছেন যে দাম আসলে তারা চামড়ার জন্য পাচ্ছেন এবং যে দামে তারা বিক্রি করবেন তার সাথে আসলে তার মধ্যে সমন্বয় করা বেশ দুষ্কর হয়ে পড়েছে তাদের জন্য। অর্থাৎ বিভিন্ন খরচের পাশাপাশি চামড়া যে দামে ক্রয় করতে হচ্ছে সেই দাম আসলে তারা বিক্রি করতে পারবেন না ট্যানারিতে বলে জানিয়েছেন আমাদেরকে। খুলনার সাচিবুনিয়ার 0 পয়েন্ট সংলগ্ন যে এলাকাটিতে চামড়া সংগ্রহ করে কিনে বা মজুত করে রাখা হয় লবণ দিয়ে, সেইখানের যে ব্যবসায়ী রয়েছেন তারা একই সাথে বিভিন্ন মাদ্রাসা সহ অন্যান্য যারা মৌসুমী ব্যবসায়ী চামড়া সংগ্রহ করে বিক্রি করেন তারা বলছেন তারা আসলে খুব বেশি দামে বিক্রি করতে পারেননি। কেন পারেননি এর কারণ হিসেবে তারা বলছেন যে আসলে সরকার নির্ধারিত যে মূল্যের কথা বলা হয়েছিল সেটি আসলে বাস্তবে তাদের পক্ষে সম্ভব নয় এবং এর ফলে আসলে তারা এবারও লোকসানের শঙ্কা করছেন। একটু জানিয়ে রাখতে চাই খুলনা নগরীতে আসলে নির্দিষ্ট কোনো স্থান না থাকাতে খুলনা নগরীতে কোনো নির্দিষ্ট স্থান না থাকাতে আসলে এখানে সাচিবুনিয়া মহাসড়কের পাশে যে জায়গাটি রয়েছে সেখানে তাদের এই চামড়াটি এনে সংগ্রহ করে রাখতে হয়। বিভিন্ন সময় প্রতি বছর দাবি জানানো সত্ত্বেও এই জায়গাটিতে আসলে যে চামড়ার রাখার যে ব্যবস্থা সেটি করা হয়নি, ফলে কিন্তু আসলে পরিবেশ দূষণের পাশাপাশি অনেক চামড়া নষ্ট হয় বলেও বর্ষাতে ভিজে রোদে সংকটে পড়তে হয় ব্যবসায়ীদের, এটি তারা আমাদেরকে জানিয়েছেন। একটু জানিয়ে চাই যে চামড়াটি এখানে ক্রয় করে রাখা হয়েছে 100-200 টাকা থেকে আসলে 400-500-600-700 টাকা পর্যন্ত চামড়া ক্রয় করেছেন বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে যে চামড়াটি 100 টাকায় ক্রয় করতেছে সেটিও আসলে তাদের নির্দিষ্টভাবে গন্তব্যে পৌঁছে ঢাকায় বিক্রি করতে করতে আসলে বেশ লোকসানের মুখে পড়ার শঙ্কার কথা জানিয়েছেন এখানে ব্যবসায়ীরা। একই সাথে তারা বলছেন সরকারের যে নির্ধারিত মূল্য সেটি আসলে যদি সরকারি সহায়তা না পাওয়া যায় সেক্ষেত্রে পুনরায় আসলে তাদের আবারও এই চামড়া যে শিল্প এবং চামড়ার যে ব্যবসা সেখানে লোকসানের মুখে পড়তে হবে। তো খুলনা থেকে চামড়া সংগ্রহের যে খবর আমার কাছেই ছিল সর্বশেষ। কোরবানির পশু চামড়া বেচা কেনার খবর জানিয়েছিলেন সহকর্মীরা। ঈদের ছুটিতে জমে উঠেছে রাজধানী সহ আশপাশের বিনোদন কেন্দ্রগুলো। আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে নেচে গেয়ে উদযাপন করছে নানা বয়সী মানুষ। সূর্যের তেজ থাকায় ওয়াটার কিংডমেই বেশি উচ্ছ্বাস দেখা গেছে দর্শনার্থীদের। অন্যদিকে চিড়িয়াখানায় বাঘ, হরিণ সহ বিভিন্ন প্রাণীদের পর্যবেক্ষণে ব্যস্ত শিশুরা। মনির হোসেনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাইমুনা হায়দা চৌধুরী। নগর জীবনের ব্যস্ততা আর ইট কাঠের শহরের কোলাহল থেকে কিছু সময় মুক্তির জন্যই যেন ছুটে আসা। কেউ এসেছেন বন্ধুদের নিয়ে, কেউ বা শিশু সন্তানকে সঙ্গে নিয়ে। এ রাইড থেকে সে রাইড, ওয়াটার কিংডমের সব জায়গায় চোখে পড়ে শিশুদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এবারও দর্শনার্থীদের মূল আকর্ষণ ওয়াটার কিংডম। গানের তালে নেচে গিয়ে হই হুল্লোড়ে ঈদ উদযাপন করেন দর্শনার্থীরা। ছোটদের সঙ্গে গানের তালে উচ্ছ্বাসে মাতেন বড়রাও। অন্যান্য বারের মতো এবারেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ওয়াটার কিংডম। গানের তালে হই হুল্লোড় করে শুধু বড়রাই নয়, খুদেরাও আসলে ঈদ আনন্দ উদযাপন করছেন এখানে। ঢাকার যান্ত্রিক জীবন থেকে একটু রিল্যাক্সিংয়ের জন্য, অবকাশ কাটানোর জন্য আসছি। খুব ভালো লাগতেছে, বাচ্চারা পানি খুব পছন্দ করে, এটা নিয়ে আসছি ঘুরতে। আমি প্রতি ঈদে আসি,
অনেক ভালো লাগে। ভালো লাগতেছে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসছি 4 জন মিলে। তবে শিশুদের উদযাপনের মাত্রাটা যেন ভিন্ন। অফুরন্ত বিনোদনে তাদের উচ্ছ্বাস বাঁধ ভাঙা। ঈদের মধ্যে অফিসে ছুটি পাওয়া গেছে, বাচ্চাদের নিয়ে তাদের ঘুরতে আসছে এখানে। তাছাড়া তো ছুটি পাওয়া যায় না, নানান ব্যস্ততার কারণে। বাচ্চাদেরকে একটু বিনোদনের দেওয়ার জন্য এখানে আসা। আমরা অনেকগুলো রাইডে বসেছি, আমাদের মজা হয়েছে। চাঁদের দেশটা খুব ভালো লাগবে খুব। এদিকে ঈদ আনন্দ উদযাপনে বিভিন্ন বয়সী মানুষ ভিড় করেন মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। বাঘ আর হরিণের খাঁচার সামনে কৌতূহলী দৃষ্টি আর বানরের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত খুদেদের সঙ্গে রয়েছেন বড়রাও। খুব ভালো লাগছে, বাচ্চাদের জন্য তো আসলে আমাদের আনন্দ। বাঘ দেখেছি, তারপর সিল দেখছি, তারপর উট পাখি দেখছি, তারপর হচ্ছে গিয়ে কচ্ছপ দেখছি, আর হরিণ দেখছি, আর অনেক কিছু। বইয়ের পাতায় দেখা বাঘ ভাল্লুক সামনাসামনি দেখাতে সন্তানকে চিড়িয়াখানায় নিয়ে এসেছেন বলে জানান অভিভাবকরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ফ্যান্টাসি কিংডমে আছেন মাইমুনা হায়দার চৌধুরী, বীরপুরে চিড়িয়াখানায় মনির হোসেন এবং সিলেটের লাক্কাতুরা চা বাগানে আছেন সহকর্মী ইকরামুল কবির। শুরুতেই যাচ্ছি মাইমুনার কাছে। মাইমুনা, বেলা প্রায় গড়িয়ে গেল, এখনো আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের দর্শনার্থীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। যদিও আকাশে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে, তবু আসলে এখানে যারা এসেছেন আজকে ঈদের দ্বিতীয় দিনে আনন্দ উদযাপন করতে, তাদের যেন কিছুতেই এখান থেকে যেতে মন চাইছে না, এমন একটি অবস্থা। অন্যদিকে যদিও আবারও নাগরিক কোলাহলে ফিরে যেতে হবে ঈদের ছুটি শেষ হলে, তাই যতটা সময় পারা যায়, যতটুকু পারা যায় ততটুকু সময়ে নিজেদের মতো করে উদযাপনে ব্যস্ত সময় পার করছেন তারা। এই সময়ে আসলে আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে নিজেদের পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলকে সঙ্গে নিয়ে ফ্যান্টাসি কিংডমে ঈদ উদযাপন করতে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ। আর সব থেকে বেশি আসলে এখানে উচ্ছ্বাসে প্রাণবন্ত ছিলেন হচ্ছে শিশুরা। এখনও এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডমটি রয়েছে, সেখানে শিশুরা এখনও ঝর্ণার পানিতে গোসল করছেন। এবং অন্যদিকে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি এখানে আসলে গানের তালে তালে তারা নেচে গেয়ে বিভিন্ন উদযাপনে ব্যস্ত সময় ছিলেন। আজ যেহেতু কোনোভাবেই কোনো বাধা নেই এবং ঈদের আনন্দ পুরো দমে এখানে তারা উদযাপন করতে পারছেন, তাই কোনো কিছুতে আসলে বাদ ভাঙছে না আজ এই শিশুদের ঈদ উদযাপন। তো সব কিছু মিলিয়ে এখানে আমরা দেখেছি সারা দিনভর বিভিন্ন প্রান্ত থেকে নানান বয়সী মানুষরা এসেছিলেন ঈদ আনন্দ উদযাপন করতে। আর এখন এই মুহূর্তেও এখানে আমরা দর্শনার্থীদের ভিড় দেখতে পাচ্ছি। এখন ঈদের উদযাপন সম্পর্কে জানতে আমরা চলে যাব জাতীয় চিড়িয়াখানায়, যেখানে রয়েছেন আমার সহকর্মী মনির হোসেন। এখন সময় প্রায় 5টা 20 মিনিট, আর 40 মিনিট পরই বন্ধ হয়ে যাবে চিড়িয়াখানার গেট। তবে এখনও মানুষের যে ভিড় সেটি কিন্তু কমেনি। রাজধানীর মিরপুরের চিড়িয়াখানায় এখনও যে দর্শনার্থীরা এসেছেন তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন। আমরা যেটি দেখেছি সকাল থেকেই যেই পরিমাণ ভিড় ছিল এখনও কিন্তু ঠিক তেমনই আছে, এবং দুপুরের পরপর কিন্তু এই ভিড় আরও বেশি দেখা গেছে। এবং এখানকার যেই দর্শনার্থীরা আছেন তারা এক এক প্রান্তে গিয়ে ছুটে যাচ্ছেন, এক এক প্রান্তে এক একটি প্রাণী দেখছেন। এবং বিশেষ করে যেই শিশুরা এসেছেন মা বাবার হাত ধরে কিংবা পরিবার পরিজনের সঙ্গে, তারা আসলে এখানে বেশ আনন্দ উচ্ছ্বাসিত হয়ে আছে। আমরা এই মুহূর্তে আছি রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ বাঘের খাঁচার সামনে। এই খাঁচার সামনে আপনি অবশ্যই ভিড় দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভিড় এখানে, এবং এখানকার যে দর্শনার্থীরা আছে তারা এই বাঘটিকে দেখছেন। এবং কিছুক্ষণ পরপরই আমরা দেখছি বাঘ দাঁড়াচ্ছে এবং যে তার গর্জন, সেই গর্জন দিচ্ছে, আওয়াজ করছে। সেই গর্জনেও কিন্তু এখানে ভয়ের কিছু নেই, এখানে সেই গর্জনে সেই উৎসবের আমেজ বিরাজ করছে। এবং সেই আমেজ চলবে ঠিক আর 40 মিনিট, অর্থাৎ কিছুক্ষণ পরই বন্ধ হতে যাচ্ছে চিড়িয়াখানার গেট। তো চিড়িয়াখানা থেকে এই ছিল ঈদ বিনোদনের আমার কাছে সবশেষ। এখন আমরা চলে যাব সিলেটের লাক্কাতুরায় আছে সহকর্মী ইকরামুল কবির, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
আমি এই মুহূর্তে আছি সিলেটের লাক্কাতুরা চা বাগানে এবং সিলেটের এই লাক্কাতুরা চা বাগানে গতকালকে এবং আজকে প্রচুর পর্যটকের সমাগম হয়েছে। ঈদ উপলক্ষে সিলেটের শহর এবং শহরতলি কিংবা মহানগরীর আশপাশ এলাকার থেকে পর্যটকরা এসে একেবারে শহরের মধ্যেখানে এই লাক্কাতুরা চা বাগান, এখানে এসে একটু বিকেলটা সময় কাটিয়ে নেয়, কিছুটা আনন্দ উল্লাস করে। ঈদের পরের দিন থেকে শুরু করে প্রতিটা দিন এই জায়গাতে বিকেল বেলায় এই ধরনের পর্যটক বলেন বা দর্শনার্থী বলেন, এখানকার স্থানীয় যারা আছে তারা এসে বিকেল বেলাটা সময় কাটিয়ে নেয়। আমরা এর আগে ছিলাম সাদা পাথর পর্যটন কেন্দ্রে, বিপুল সংখ্যক পর্যটক সেই সাদা পাথর পর্যটক কেন্দ্রে এসে অন্যান্য পর্যটক কেন্দ্রগুলোর কিন্তু পর্যটন কেন্দ্রগুলির একই অবস্থা। সাদা পাথর, জাফলং, বিছনাকান্দি, রাতারগুল কিংবা সুনামগঞ্জের যে পর্যটন এলাকাগুলো আছে, মাধবকুণ্ড আছে, সবগুলো পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে আছে। একেবারে শান্তিপূর্ণ পরিবেশে, নির্ঝঞ্ঝাট পরিবেশে, আবহাওয়া অনুকূল আছে, যার কারণে বৃষ্টি, ঝড়, ঝঞ্ঝা কিছুই নেই। সবকিছু মিলে একেবারে বেড়ানোর একটি সুন্দর পরিবেশ। ঈদের পরে সময় কাটানোর জন্য, ঈদের পরে ছুটি কাটানোর জন্য যেই পরিবেশ লাগে, শান্তিপূর্ণ পরিবেশ, সেই পরিবেশই এখন বিরাজ করছে। যার কারণে সিলেটের বাইরে থেকে যারা পর্যটকরা সিলেটে আসার কথা, আজকের মধ্যে তারা এসে পৌঁছে যাবে। এবং সিলেটে 500 হোটেল, মোটেল, রিসোর্ট এবং রেস্ট হাউস প্রস্তুত রাখা হয়েছে, যাতে করে দেশের বাইরে থেকে এবং ঢাকা থেকে যারা পর্যটক আসবে তারা যেন স্বাচ্ছন্দ্যে তাদের সেই বিভিন্ন জায়গায় বেড়াতে পারেন। এবং পরিবহন সেক্টরে যারা আছেন তারাও পুরো তৈরি রেখেছেন, প্রস্তুত রেখেছেন পর্যটকদের নিয়ে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ঘুরিয়ে দেখানোর জন্য। সবকিছু মিলে বলা যায় সিলেটের এই মুহূর্তে, যদি বলি, এই মুহূর্তে সিলেটের প্রত্যেকটি পর্যটন কেন্দ্রে হাজার হাজার পর্যটক অবস্থান করছেন এবং যারা সংশ্লিষ্ট আছে হোটেল, মোটেল, রিসোর্ট এবং যারা রেস্ট হাউসের মালিক, তারা বলছে অন্তত 5 লাখ পর্যটক এইবার সিলেটে আসবেন, এমনটি তারা অপেক্ষায় আছেন এবং এই পর্যটকদের স্বাগত জানাতে তারা সবাই প্রস্তুত রয়েছে। মোটামুটি এই ছিল সিলেটের লাক্কাতুরা চা বাগানে যে বিকালবেলা প্রচুর সংখ্যক দর্শনার্থী এবং পর্যটকের ভিড় জমিয়েছে তার সবশেষ খবর। সিলেট, সাভার এবং মিরপুর থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন ঈদ উদযাপনের খবরাখবর। ঈদের দ্বিতীয় দিনে সারা দেশে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় বালুচরে টানানো হয়েছে লাল পতাকা। সতর্ক অবস্থানে রয়েছে লাইফগার্ড সংস্থা এবং টুরিস্ট পুলিশ। গানের তালে তালে আনন্দে মাতোয়ারা তরুণ তরুণীরা। পর্যটকদের আনন্দ উচ্ছ্বাসে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। ঈদের ছুটিতে ওয়াটার পার্কে বাঁধ ভাঙা উল্লাসে মাতেন সব বয়সী মানুষ। অনেকেই চড়েন প্যাডেল বোটে, ঘুরে ঘুরে দেখেন ভূতের রাজ্য। হিমালয়ের মতো ফ্যান্টম হিল দেখে মুগ্ধ পর্যটকরা। ফার্স্ট টাইম আমি এসেছি, খুব ভালো লাগতেছে, জায়গাটা খুবই ভালো আর খুব এনজয় করছি আমরা সবাই। কক্সবাজার সৈকতে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে পর্যটকরা। উত্তাল সাগরে গর্তের কারণে লাল পতাকা উপেক্ষা করে মাতেন ঈদ আনন্দে। সমুদ্র স্নানের নিরাপত্তায় লাইফগার্ড কর্মীদের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। অনেকে উপভোগ করেন হিমছড়ি, ইনানি, পাতোয়ার টেক ও মেরিন ড্রাইভের সৌন্দর্য। সকাল থেকে বিজের মধ্যে আছি, অনেক ভালো লাগতেছে এখানে, খুব ভালো লাগতেছে আমার। আমি প্রথমবার আসছি এখানে, ফ্যামিলি সহ আসছি, অনেক ভালো লাগতেছে, এনজয় করতেছি অনেক। কুয়াকাটা সমুদ্র সৈকতেও আনন্দে মাতোয়ারা পর্যটকরা। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে খুশি সবাই। চট্টগ্রামের পতেঙ্গা সৈকতেও বেড়েছে ভিড়। এদিকে সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথরের সঙ্গে স্বচ্ছ পানির কলতান উপভোগ করে মুগ্ধ পর্যটকদের নিরাপত্তায় নজরদারি বাড়িয়েছে বিজিবি। ঈদের পর আইসি ঘুরানি তো ভালো লাগে, পরিবারের সব লইয়া আইসি, ভালো লাগতেছে। ঈদের আনন্দ দেশ জুড়ে নিয়ে আসুক মঙ্গল, এমনটাই প্রত্যাশা পর্যটকদের। শামিমা শাম্মী, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গায় আছেন পার্থ প্রতিম বিশ্বাস এবং পটুয়াখালীর কুয়াকাটায় আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। প্রথমে যাচ্ছি পার্থর কাছে। পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে এই মুহূর্তে কিন্তু হাজারো মানুষের উপস্থিতি আমরা দেখেছি। বেলা যত বাড়ছে সাধারণ মানুষের উপস্থিতি আনাগোনা কিন্তু ততই বেড়েছে। শুধু চট্টগ্রাম শহরের আশেপাশের মানুষজনই কিন্তু এখানে আসেনি, আমরা দেখেছি বিভিন্ন জেলা উপজেলাগুলোতে, বিশেষ করে কুমিল্লা, লক্ষ্মীপুর থেকেও কিন্তু অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে শুধুমাত্র এই চট্টগ্রামের পতেঙ্গার যে নীল জলরাশি, সেই জলরাশির যে অপরূপ সৌন্দর্য সেটি উপভোগ করতে।
আসলে যাদের কক্সবাজার যাওয়ার সুযোগ হয়নি বা নানা কারণে যারা কক্সবাজার যেতে পারেনি তারা কিন্তু এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আসেন। একটু চট্টগ্রামের মানুষের কথা বলি, বিশেষ করে চট্টগ্রাম শহরের মানুষজন যারা রয়েছে আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন সবাই কিন্তু আসছেন। আমরা দেখেছি পরিবার পরিজন নিয়ে, বিশেষ করে ছোট শিশুদের আনন্দের কথা বলতে সবচেয়ে বেশি তারা কিন্তু তাদের পরিবারের যে বয়োজ্যেষ্ঠ সদস্য তাদের হাত ধরে কিন্তু আসছেন এবং চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে কিন্তু এসে জলকেলিতে মেতে ওঠার সুযোগ রয়েছে। আমরা দেখছি এখানে আসলে সমুদ্রের যে নোনা পানি সেই নোনা পানিতে জলকেলিতে মেতে উঠছেন আসলে পরিবার পরিজন নিয়ে সবাই। অনেকে আমরা দেখেছি স্পিড বোটে চড়ে করে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, আবার অনেকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে সম্প্রতি কিন্তু প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে, সেই কারণে সাধারণ মানুষজন বসে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের যে অপরূপ সৌন্দর্য, বিশেষ করে বড় বড় যে লাইটারের জাহাজগুলো রয়েছে সেই লাইটারের জাহাজগুলো কিন্তু বসে বসে এখান থেকে দেখার সুযোগ রয়েছে। তো আমার কাছে এই ছিল এখনো পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি কুয়াকাটায়, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী। সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমির সমুদ্র সৈকত কুয়াকাটা প্রকৃতি আর সমুদ্রের টানে মূলত দেশ বিদেশ থেকে এখানে ছুটে এসেছেন হাজারো পর্যটক। বিশেষ করে এবারের ঈদুল আজহা এবং সরকারি ছুটিসহ মোট 10 দিনের ছুটি রয়েছে। আর এই লম্বা ছুটিতে প্রিয়জনকে সঙ্গে নিয়ে এবং পরিবার পরিজনকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন হাজারো পর্যটক। এই মুহূর্তে কুয়াকাটার 18 কিলোমিটার সমুদ্র সৈকতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পর্যটকরা এবং পর্যটকরা বিভিন্নভাবে আনন্দে মেতেছেন। আমরা দেখতে পাচ্ছি সৈকতের বালিয়াড়িতে পরিবার পরিজন নিয়ে মানুষজন হেঁটে চলছে, ঘুরে বেড়াচ্ছেন এবং কেউ কেউ প্রিয়জনের হাতে হাত রেখে ঘুরে বেড়াচ্ছেন এবং সৈকতের যে বেঞ্চি রয়েছে সেই বেঞ্চিতে সমুদ্রের সুনীল যে আবহাওয়া সেই আবহাওয়া উপভোগ করছেন এবং সেই সঙ্গে যে নির্মল বাতাস সেই বাতাসের সঙ্গে পরিবারের প্রিয় মানুষটিকে সময় দিচ্ছেন। এভাবেই কিন্তু নানাভাবে নানা বয়সী মানুষ আনন্দ মেতেছেন এই সমুদ্র সৈকতে। আমরা আনন্দে মেতেছেন, কেউ কেউ ফুটবল খেলছেন, আবার কেউ কেউ গল্প করে কাটাচ্ছেন। এভাবে বিভিন্নভাবে নানা শ্রেণী পেশার নানা বয়সী মানুষ কুয়াকাটাতে আনন্দ উৎসবে মেতেছেন। মূলত দেশের বিভিন্ন জায়গা থেকে এই কুয়াকাটার যে যাতায়াত এখন অনেক সহজ হয়েছে, আর এই সহজতার কারণে ঈদের যে সুন্দর মুহূর্তটাকে এই সমুদ্রের সুন্দর পরিবেশের মাধ্যমে প্রকৃতির সান্নিধ্যে কাটানোর জন্যই কিন্তু তারা ছুটে এসেছেন। যেটি এর আগে আমরা দেখেছি ঈদুল আজহাতেও কিন্তু হাজার হাজার পর্যটক এসেছে। এবারের যে পর্যটকের সংখ্যা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে কম না, অনেক পর্যটকের সংখ্যাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গতকালের চেয়েও কিন্তু আজকে পর্যটকের সংখ্যা একটু বেড়েছে। আমাদের এখানকার কুয়াকাটার যে হোটেল মোটেল অ্যাসোসিয়েশনের মালিক সমিতি তারা আমাদেরকে নিশ্চিত করেছেন, জানিয়েছেন যে আগামী দিনে আরও পর্যটকের সংখ্যা বাড়তে পারে। যেহেতু 10 দিনের ছুটি আছে, এই ছুটিকে ঘিরে এই কয়েকদিনই কিন্তু টানা পর্যটকের সংখ্যা বাড়তে পারে, সেটা তারা আমাদেরকে জানিয়েছেন। তো এতটুকুই ছিল সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম পতেঙ্গা এবং কুয়াকাটায়। ঈদের দ্বিতীয় দিনে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতে ভিড় জমাচ্ছেন সিনেমা প্রেমীরা। এই মুহূর্তে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে আছেন সহকর্মী নেওয়াজ শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের সময়টাতে পরিবারের সঙ্গে একটুখানি আনন্দ ঘন মুহূর্ত কাটাতে কিন্তু আমরা প্রত্যেকেই চাই। সেই জায়গা থেকে আসলে ঈদের সময়টাতে রাজধানীবাসীর অন্যতম বিনোদনের মাধ্যম প্রেক্ষাগৃহগুলো। প্রতি বছরের সেই ধারাবাহিকতা বজায় রেখেই কিন্তু এবার ঈদেও 6টি সিনেমা মুক্তি পেয়েছে, যে সিনেমাগুলো ইতোমধ্যে দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং ঈদের প্রথম দিন থেকেই কিন্তু দর্শকরা সিনেমাগুলো দেখছেন। আমরা গতকালও দেখেছি যে বৃষ্টিকে উপেক্ষা করে, ঈদুল আজহার ব্যস্ততাকে উপেক্ষা করেও কিন্তু দর্শকরা পরিবার নিয়ে সিনেমা দেখতে আসছেন এবং ঈদের দ্বিতীয় দিন বিশেষ করে আজ কিন্তু আমরা দেখছি যে গত দিনের তুলনায় আজ দর্শক সংখ্যা যেমন বেশি, তেমনি কিন্তু দর্শকের মধ্যে এই যে 6টি সিনেমা আছে সবগুলো সিনেমা দেখারই কিন্তু একটা অন্যরকম আকাঙ্ক্ষা তাদের মধ্যে আমরা দেখেছি। তবে একটু জানিয়ে রাখি যে বরাবরের মতোই আমাদের মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাটি রয়েছে পছন্দের তালিকার শীর্ষে। সেই সিনেমাটির টিকিট অনেক দর্শক না পেয়ে বাকি যে আরও 5টি সিনেমা আছে সেই সিনেমাগুলো কিন্তু তারা দেখছে। আমরা একটু আগে দেখলাম যে বিকেল 5টায় যে শোগুলো শুরু হয়েছে তখন মানে তাসনিয়া ফারিন এবং শরীফুল রাজ অভিনীত যে ইনসাফ সিনেমাটি রয়েছে, যেটি
হল সংখ্যায়ও আসলে দ্বিতীয়। সর্বোচ্চ সংখ্যক 133টি হলে তাণ্ডব মুক্তি পেয়েছে এবং তার পরবর্তী অবস্থানে আছে 20টি হলে ইনসাফ। সেই ইনসাফ দেখতেও কিন্তু আমরা দেখেছি যে স্টার সিনেপ্লেক্সের দর্শকের অসংখ্য সারি এবং তারা পরিবার নিয়ে আসছে। বিশেষ করে আমরা এমনও পেয়েছি দাদা দাদিকে সঙ্গে নিয়েও কিন্তু অনেকে আসলে সিনেমা দেখতে এসছে এবং যারা শিশু আছে তারাও কিন্তু সিনেমা দেখতে আসছে। এবং বিশেষ করে যেটা বলা হচ্ছিল যে এবার ঈদে সেরা যে দুটি সিনেমা বলা হচ্ছে দর্শকের কাছ থেকে, ইনসাফ এবং তাণ্ডব, দুটোতেই কিন্তু অভিনয় করেছে ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন এবং সাবিলা নূর। এবং আমরা যেটা দেখেছি যে আসলে ঢাকায় যেমন সিনেমা চলছে, ঢাকার বাইরেও কিন্তু সিনেমাগুলো যাচ্ছে এবং প্রথম সপ্তাহ পরে কিন্তু সিনেমাগুলো ঢাকার বাইরেও মুক্তি দেওয়া হবে। এই ছিল আমার কাছ থেকে স্টার সিনেপ্লেক্স থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। ঈদের পরদিনও গ্রামে ছুটছেন রাজধানীবাসী। ট্রেনের ভেতরেও নেই তিল ধারণের ঠাঁই। ঝুঁকি নিয়ে অনেকেই উঠছেন ছাদে। আর বাস কাউন্টার ও লঞ্চে ভিড় থাকলেও ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি জানান যাত্রীরা। এদিকে যানজটের ভোগান্তি এড়াতে আগে ভাগেই ঢাকায় ফিরছেন অনেকে। স্বজনদের সান্নিধ্য পেতে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছেড়েছেন অনেকেই। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করে আগেভাগেই নগরীতে ফিরতেও শুরু করেছেন কর্মজীবীরা। রোববার ভোর থেকে রাজধানীর বাস, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে চোখে পড়ে ঘরমুখী মানুষের ভিড়। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড় ছিল যাত্রীর। ট্রেনে তিল ধারণের ঠাঁই ছিল না। টিকিট কেটেও সিট না পেয়ে ট্রেনের ছাদে উঠতে বাধ্য হন অনেকে। টিকিট আছে, তারপরে সিট পাচ্ছি না। ভাবছিলাম ঈদের পরের দিন গেলে একটু নিরিবিলি যেতে পারবো, কিন্তু যেতে পারতেছি না। বউ বাচ্চা দাঁড়াই আছে, টিকিট পাচ্ছিলাম না, এই কারণে ইচ্ছে এসে যাচ্ছে। কুরবানির ঈদ না গেলে বাবা মায়ের অনেক মন খারাপ হয়, তো সেই জন্য যাওয়া। টিকিট আমরা আগে পাইনি, এই জন্য আর কি ঈদের পরের দিন টিকিট কাটা হয়েছে। আমরা বাপ মার সাথে ঈদ কাটাতে বাড়ি যাচ্ছি। মহাখালী বাস টার্মিনালের কাউন্টারগুলোতে ভিড় করেন বিভিন্ন রুটের যাত্রী। যাত্রাপথে ঝক্কি ঝামেলা এড়াতে ঈদের দ্বিতীয় দিন ঢাকা ছেড়ে যাচ্ছেন তারা। চিন্তা করলাম যে ঈদের পরে গেলে একটু ফ্রি পাবো, এখন দেখি যে ঈদের পরে সেম অবস্থা। গ্রামে বেশি আনন্দ মজা হয়, গ্রামে বেশি, কারণ হচ্ছে ওইখানে সব ফ্যামিলির সবাই ওইখানেই থাকে। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকেও যাত্রী বোঝাই করে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় লঞ্চ। ভিড় এড়াতে ঈদের পরদিন বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন অনেকে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। রাজধানীতে আজও পশু কোরবানি দিয়েছেন অনেকে। প্রথম দিনের ব্যস্ততায় দ্বিতীয় দিনকে বেছে নিয়েছেন তারা। কোরবানির বর্জ্য অপসারণে ঈদের দ্বিতীয় দিনেও কাজ করছেন পরিচ্ছন্ন কর্মীরা। এদিন পচনশীল বর্জ্যের বদলে শুকনো ময়লাই বেশি দেখা গেছে। সেগুলো তুলে নিয়ে ফেলা হচ্ছে ডাম্পিং স্টেশনে। বর্জ্য অপসারণের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন নগরবাসী। ঈদের দিনে রাজধানীতে কোরবানি হয়েছে কয়েক লাখ পশু। দ্বিতীয় দিনেও কোরবানি দিচ্ছেন অনেকে। কষাই সংকট থাকায় এদিন বেছে নিয়েছেন তারা। গতকালকার কারণে কাজ ছিল তো, কালকা করে কাজ এইটা কোরবানি দিতে যায়নি, আজকে কোরবানি দিব। কষাই টসাই ঠিক মতো পাওয়া যায় নাই, তাই আজকে আমরা নিরিবিলি কষাই টসাই পাওয়া যাবে, তাই আজকে আমরা কোরবানি দিতেছি। বর্জ্য অপসারণে দিনরাত পরিশ্রম করছেন ঢাকার 2 সিটির পরিচ্ছন্ন কর্মীরা। ময়লা তুলে নির্দিষ্ট স্থানে জড়ো করছেন তারা। কিছুক্ষণ পরপর গাড়ি এসে বর্জ্য তুলে নিয়ে ফেলছে ডাম্পিং স্টেশনে। এই কর্মযজ্ঞে সামিল 20,000 কর্মী। ময়লা অবস্থা এনটাকে আটটাকে প্রচুর উঠতেছে। কাল হ্যানটাকে পরিষ্কার করে আসছি, অনেকটাকে ময়লা পরিষ্কার সব কিছু ক্লিয়ার হইব। তো ময়লা কষ্ট করতে হবে, ঈদের মধ্যে তো বর্ধমান জমছে, পরিষ্কার করতে হবে। ঈদের দ্বিতীয় দিন রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে পচনশীল বর্জ্যের দেখা মেলেনি। তবে বিচালি মাংস প্রস্তুতের সরঞ্জাম সহ শুকনো বর্জ্য রয়েছে বিভিন্ন সড়কে। নগরী দ্রুত পরিচ্ছন্ন হয়ে ওঠায় খুশি নগরবাসী। গতকালকের বজ্র আর নাই। আজকে যারা গরু জবাই হইতেছে এইগুলো আজকে সিটি কর্পোরেশন লোক এসে নিয়ে যেতেছে। এখনো পর্যন্ত ওইরকম কোনো দুর্গন্ধ এখনো পর্যন্ত ছড়ায়নি। পরিষ্কার করে ফেলছে কালকে রাতের মধ্যে, সকালের মধ্যে দেখে সব পরিষ্কার। এই সিটি কর্পোরেশনের যে কার্যক্রম খুবই ভালো করছে। কোনো এলাকা কোনো নোংরা নেই, পুরো সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন করে ফেলছে। ঈদের প্রথম দিন 19,500 টন কুরবানির বর্জ্য অপসারণ করেছে 2 সিটি কর্পোরেশন। হাসান ওয়ালি, সময় সংবাদ।
অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ডিসেম্বরের বদলে এপ্রিলে ভোট পিছিয়ে দেয়ায় গণতান্ত্রিক পরিবেশ গভীর সংকটে পড়তে পারে। আরেক নেতা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ডিসেম্বরে ভোট না দিলে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। ঈদের ছুটিতে আগামী নির্বাচন বিবেচনায় নিজ নিজ নির্বাচনী এলাকায় সময় কাটাচ্ছেন নবীন প্রবীণ নেতারা। পাশাপাশি এপ্রিলে ভোটের সময় নিয়েও প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা। ঈদের দ্বিতীয় দিন দুপুরে নয়াপল্টনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ডিসেম্বরে ভোট না দিলে প্রশ্নবিদ্ধ হবে ডক্টর ইউনূসের সরকার। আরও অন্যান্য ছোটখাটো রাজনৈতিক দলের মতো বিএনপিও একটি রাজনৈতিক দল, তা তো নয়। অনেকে ক্ষমতায় আসলেই চিরস্থায়ীভাবে থাকার একটা স্বপ্ন দেখেন। বাংলাদেশে গণতন্ত্র নিজেই এক দুর্ভাগ্যের মধ্যে পড়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়েই যেন গড়িমসি। এদিন দুপুরে চট্টগ্রামে নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। ডিসেম্বরের মধ্যে যেটা মতামত সৃষ্টি হয়েছে সেই মতামতের বাইরে গিয়ে এপ্রিল কেন, এটাই তো প্রশ্ন। যারা এটা প্রভাবিত করে সেই জায়গায় নিয়ে গেছে, তাহলে আগামী দিনে তারা এই সরকার তাদের প্রভাব মুক্ত থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে, এই প্রশ্নটা এখন উঠে চলে আসছে। এটা একটা গভীর সংকট সৃষ্টি করতে পারে বাংলাদেশের রাজনীতিতে, এবং এটার উদ্দেশ্য নিয়ে যথেষ্ট প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে। নির্বাচনের জন্য এপ্রিল নয়, ডিসেম্বরই উপযোগী বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি আর বলেন, শহীদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচনও চায় না তার দল। এ সময় সরকার সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেবে বলে প্রত্যাশা জানান জামায়াত আমির। মতবিনিময় সভায় অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কোনো দেশেরই হস্তক্ষেপ আমাদের দেশে থাকুক কোনোভাবেই নির্বাচন নয়, এটা আমাদের কামনা না। যেমন আমরাও কোনো দেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না, তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন আমরা দেখতে চাই। শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে খুবই সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন আমরা প্রত্যাশা করি। কাল যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সফর ঘিরে প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও উৎসাহ। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। সোমবার 4 দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। 4 দিন ব্যাপী এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। 11 জুন ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন কমিউনিটি নেতারা। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন তারা। সফর ঘিরে প্রবাসীদের নানা দাবি দেওয়ার বিষয়টিও সামনে এসেছে। দেশের প্রয়োজনে, সংস্কারের প্রয়োজনে, দেশমাতৃকা দেশপ্রেমের প্রয়োজনে আমরা উনাকে স্বাগত জানাবো, উনাকে সম্মাননা দেব। বাংলাদেশের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে এই ডক্টর ইউনূসের কাছে, কাজে আমাদের প্রয়োজনে আমরা উনাকে সহযোগিতা করতে চাই। আমরা আশা করি যে এই ব্রিটেনের সাথে বাংলাদেশের একটি ভালো ব্যবসায়িক সম্পর্ক উন্নত হবে। সম্প্রতি পূর্ব লন্ডনের বাংলাপাড়া পরিদর্শনে যান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। স্থানীয় কমিউনিটির সঙ্গে আলাপচারিতার সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গ উঠে আসে। রাজা তৃতীয় চার্লস ডক্টর ইউনূসের সঙ্গে তার সম্পর্কের কথা বলেন। খুব ভালো সম্পর্ক তাদের। ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরে বেশ খুশি তিনি। প্রধান উপদেষ্টা হওয়ার পর এবারেই প্রথম লন্ডন সফরে আসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস ও আগ্রহ। প্রবাসীদের প্রত্যাশা, চলমান বাংলাদেশের সংকট কাটিয়ে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখবেন তিনি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরে তার সঙ্গে সাক্ষাৎ চান যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। রোববার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন টিউলিপ। চিঠিতে টিউলিপ সিদ্দিক লিখেছেন, তাকে নিয়ে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এ নিয়ে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দূর করতেই ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ। অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে রণক্ষেত্র যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর। বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়ে সহিংসতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে প্রেসিডেন্টের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছেন রাজ্যের গভর্নর। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্ট এলাকায় শুক্রবার রাতে শুরু হওয়া বিক্ষোভ শনিবার আরও তীব্র আকার ধারণ করে। ক্রমেই ছড়িয়ে পড়ে সহিংসতা। সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজপথ। এক পর্যায়ে সড়কের বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছড়ে নিরাপত্তা কর্মীরা। করা হয় ব্যাপক লাঠিচার্জ। বিক্ষোভকারীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। গাড়িতেও ধরিয়ে দেওয়া হয় আগুন। আইসিই অভিবাসন অভিযানে ৪৪ জন আটক হওয়ার পর শুরু হয় এ উত্তেজনা। এক পর্যায়ে পরিস্থিতি স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমন প্রেক্ষাপটে বিক্ষোভ দমনে লস অ্যাঞ্জেলেসে প্রায় ২,০০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস বলেছে, মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা বা আইসিই সদস্যদের ওপর সহিংসতা, ফেডারেল আইনের প্রতি অবমাননা ঠেকাতেই এ সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রে অবৈধ অপরাধীদের অনুপ্রবেশ বন্ধ করার জন্য এ অভিযান অপরিহার্য ছিল বলেও বিবৃতিতে জানায় হোয়াইট হাউস। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অভিযানে চলতি সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে গ্রেপ্তার হয়েছেন ১১৮ জন। অভিবাসীদের পক্ষে কথা বলায় লস অ্যাঞ্জেলেস সিটি মেয়র ক্যারেন বাসের তীব্র সমালোচনা করেছে আইসিই কর্তৃপক্ষ। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। উয়েফা নেশনস লিগ ফাইনালের খবর। বিগ ম্যাচে রাতে মুখোমুখি হবে স্পেন পর্তুগাল। লা রোহাতের সামনে হাতছানি দিচ্ছে টানা তৃতীয় মেজর টুর্নামেন্ট জয়ের সুযোগ। অন্যদিকে দেশের হয়ে ৩ নম্বর ট্রফি জিততে চাইবেন ক্রিস্টিয়ানো রোনালদো। জার্মানি মিউনিখে ম্যাচ শুরু রাত ১টায়। তবে রোনালদোর বাধা হয়ে দাঁড়াতে পারেনি লামিনে ইয়ামাল। এই তরুণ উইঙ্গার আছেন দারুণ ফর্মে। ফ্রান্সকে উড়িয়ে দেওয়ার ম্যাচেও জোড়া গোল করেন। ঐতিহাসিক দ্য আইবেরিয়ান ডার্বিতে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে স্পেন। শেষ ৫ দেখায় পর্তুগিজদের কাছে হারের অভিজ্ঞতা নেই দে লা ফুয়েন্তের শিষ্যদের। ভুটানের বিপক্ষে করা গোল জীবনের সেরা মুহূর্তগুলোর একটি। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষেও বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন হামজা দেওয়ান চৌধুরী। গুরুত্বপূর্ণ এই ম্যাচ নিয়ে বিস্তারিত পরিকল্পনাও করেছেন হ্যাভিয়ার কাবরেরা। সময় সংবাদকে হামজা জানান, সিঙ্গাপুরের বিপক্ষে আগ্রাসী ফুটবল খেলতে চায় টিম বাংলাদেশ। হামজার সাক্ষাৎকারটি নিয়েছেন সাজিদ মুস্তাহিদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশের ফুটবল যিনি আসার পর একটা নতুন মাত্রা পেয়েছে। আমরা তার সঙ্গে কথা বলবো এবং যেহেতু সামনে বাংলাদেশের ম্যাচ রয়েছে একটা গুরুত্বপূর্ণ সিঙ্গাপুরের বিপক্ষে, সেই ম্যাচ নিয়ে তার পরিকল্পনা, তার ইংল্যান্ডের জীবন, ক্লাব ক্যারিয়ার সব কিছু নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন হামজা চৌধুরী। হামজা ভাই, ওয়েলকাম টু বাংলাদেশ অ্যান্ড অলসো সময় টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। গতবার খুব শর্ট টাইমের জন্য এসেছিলেন, এবার একটু লং টাইমের জন্য। এবার মানে কেমন পার্থক্য দেখছেন? আসলে বেশি বার হইতে পারছি না, ট্রেনিং ক্যাম্পের মাঝে আছি। আসলে বহুত কাম আছে, ট্রেনিং, মিটিং অকল। ঈদ দিনও আর জম্মাতেও গেছিলাম ফ্রাইডের মাঝে। সো ভালো হয়েছে, বাট আমি আসলে বেশি বাংলাদেশে দেখছি না। আবার সামনে বাংলাদেশের একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ সিঙ্গাপুরের সাথে। আপনি কতটা ফোকাসড এই ম্যাচ নিয়ে? খুব ফোকাসড। আমরা খুব কনফিডেন্স পাইছি ইন্ডিয়া ফ্রম দ্য ইন্ডিয়া গেম। সো আমরা জানি আমার বড় চান্স আছে, বাট the ball's in our court, you know. আমরা দেশে খেলতেছি, অত সাপোর্ট লইয়া, আর আমরা টিম খুব ইমপ্রুভ হয়েছে। সো বড় অপরচুনিটি আছে, আমরা সাকসেসফুলি এবার লাগি ইনশাআল্লাহ। ভুটানের বিপক্ষে ম্যাচে
আপনার প্রথম ইন্টারন্যাশনাল গোল, কেমন অনুভূতি ছিল? এত মানুষের সামনে এত একটা গোল করছেন। হয় খুব প্রাউড। আমি আমার বউ আর আমার ফ্যামিলির হয়েছি যে maybe the top two proudest moments of my career. অত মানুষ ফ্রেন্ডলি গেম দেখছে আর ম্যাচের আগে যে স্টেডিয়ামের বাইরে সাপোর্ট করছে, অত ভালো লাগছে। সো অত প্রাউড, বড় প্রাউড মোমেন্ট আছে আমার লাগে। সামনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ, এই ম্যাচটা নিয়ে আপনাদের গেম প্ল্যানটা কেমন হচ্ছে? সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ অনেক দিন পর খেলবে, অলমোস্ট 10 years, এবং সিঙ্গাপুর দলটা সম্পর্কে আপনারা কতটুকু জানেন এবং কেমন প্ল্যানিং করছেন এই ম্যাচ নিয়ে? খুব ডিটেল করে প্ল্যানিং হয়েছে, বাট আমরা হইতেছি যে আমরা চাইছি আমরা ওন টিমে কনসেন্ট্রেট করতাম। আমরা দেখতেছ যে সবাই দেখতে পারে যে আমরা খুব ইমপ্রুভ করতেছি। আর একবার যে আমি হয়েছি আমার মাতো, আমার দেশও, আমরা সাপোর্টের সঙ্গে আমরা টিমও কনসেন্ট্রেট করতাম আর একবারে অ্যাগ্রেসিভ মানা লইয়া খেলতাম। আর ইনশাল্লাহ অত করলে আমরা জিতব। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অনেক আগে 100 টাকা মূল হয়েছে, এখন ওইটাও মূল হচ্ছে না। ওরা যা সিন্ডিকেটের লোক তো সবাই লেবার টেবার লাগে 10 লাখ টাকা লস হইবে। কোরবানির চামড়া নিয়ে এবারও হতাশা, বিক্রি হচ্ছে পানির দরে 50 থেকে 100 টাকায়ও কিনতে অনীহা আড়তদারদের। সিন্ডিকেটকে দায়ী করছেন মৌসুমি ব্যবসায়ীরা। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ, সমুদ্র সৈকতে পর্যটকের ঢল, নারী শিশু সহ সব বয়সী মানুষের উচ্ছ্বাস। সারা দেশে এই বিনোদন কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ। অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় বিএনপির। ডিসেম্বরের বদলে এপ্রিলে পিছিয়ে দেয়া নিয়ে প্রশ্ন। ভোট নিয়ে কোনো দেশে হস্তক্ষেপ চায় না জামায়াত। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।